আসসালামু আলাইকুম। বাংলাদেশের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা কলেজ পর্যায়ে যারা এমপিওভুক্ত শিক্ষক আছেন তাদের বদলির ক্ষেত্রে নতুন একটি নীতিমালা জারি করা হয়েছে। আজকের ভিডিওতে আমরা তুলে ধরব এই নতুন নীতিমালা অনুযায়ী কিভাবে আপনারা বদলির জন্য আবেদন করতে পারবেন, আবেদন করার নিয়ম বা প্রক্রিয়া কী বা কী কী শর্ত নতুন করে আরোপ করা হয়েছে, এসব বিষয়ে একেবারে বিস্তারিত। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যারা মাধ্যমিক বিদ্যালয় বা কলেজ পর্যায়ে এমপিওভুক্ত শিক্ষক আছেন তাদের বদলির ক্ষেত্রে নতুন এই নীতিমালাটা কার্যকর হচ্ছে 2026 সাল থেকে। এখন থেকে আপনাদের বদলির সকল কার্যক্রম একটি নির্ধারিত সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হবে। এই সফটওয়্যারটির নাম হচ্ছে স্বয়ংক্রিয় সফটওয়্যার। এই স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমেই আপনাদের বদলির সকল কার্যক্রম নিষ্পত্তি হবে, পরিচালিত হবে এবং সম্পূর্ণ হবে। এই বদলির বিষয়ে কিছু নির্ধারিত নীতিমালা বা শর্ত প্রকাশ করা হয়েছে। এখন আমরা একে একে জেনে নেব যে আপনারা যদি এখন আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, অন্য কোনো জেলাতে, উপজেলাতে বা অন্য কোনো এলাকাতে বদলি হতে চান তাহলে কি কি নীতিমালা বা নিয়মকানুন আপনাদেরকে মেনে চলতে হবে বা ফলো করতে হবে। নাম্বার 1, মাধ্যমিক বা উচ্চশিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠান ভিত্তিক শূন্য পদের চাহিদা বা বিবরণ সরকার কর্তৃক নির্ধারিত ওয়েবসাইটে অনলাইনে প্রকাশ করবেন। এই প্রকাশিত শূন্য পদের বিপরীতে মাধ্যমিক বা উচ্চশিক্ষা অধিদপ্তর একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই ওয়েবসাইটেই তারা বদলির জন্যে আবেদন আহ্বান করবেন। 2 নম্বর হচ্ছে যে এই সমপদ শূন্য থাকা সাপেক্ষে প্রতি বছর সরকার কর্তৃক একটি প্রজ্ঞাপনের মাধ্যমে বদলির আদেশ জারি করবেন, বদলির আবেদন গ্রহণ করবেন, বদলির সকল কার্যক্রম নিষ্পত্তি করবেন এবং যারা বদলি হবেন বা বদলি হবার জন্য মনোনীত হবেন, যাদের আবেদন অনুমোদিত হবে তাদেরকে নতুন কর্মস্থলে যোগদানের ব্যবস্থাও নিশ্চিত করবেন। নাম্বার 3, আবেদনকারী শিক্ষক মণ্ডলী তাদের নিজ জেলার যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বদলির জন্য আবেদন করতে পারবেন। যদি নিজ জেলাতে আসন খালি না থাকে তাহলে নিজ বিভাগের যে কোনো জেলাতে বদলির জন্য আবেদন করতে পারবেন। একই সাথে তিনি চাইলে বাংলাদেশের যে কোনো জেলাতে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানেও বদলির জন্য আবেদন করতে পারবেন। এমনকি তিনি চাইলে নিজের স্বামী বা স্ত্রী যেখানে কর্মরত আছেন সেই স্বামী স্ত্রীর কর্ম এলাকাতেও বদলির জন্য আবেদন করতে পারবেন। একজন শিক্ষক চাকরি পেয়ে নতুন কর্মস্থলে যোগদান করেছেন কিংবা একবার বদলি হয়ে নতুন আরেকটি কর্মস্থলে যোগদান করেছেন। এই যোগদানের পর ন্যূনতম ওই প্রতিষ্ঠানে 2 বছর চাকরি করার পরে তিনি এই বদলির জন্য আবেদন করার জন্য যোগ্য হবেন। অর্থাৎ একটি শিক্ষা প্রতিষ্ঠানে ন্যূনতম 2 বছর চাকরি করার পরে আপনি আবেদন করতে পারবেন, তার আগে কিন্তু আবেদন করতে পারছেন না। নাম্বার 5, দেখা গেল আপনি এখন বদলি হয়ে নতুন একটি শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করেছেন, আবার আপনি বদলি হতে চান। সেক্ষেত্রে আপনি বদলি হয়ে যে শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করেছেন সেখানেও ন্যূনতম 2 বছর চাকরি করতে হবে, তারপরে আবার আপনি বদলির জন্য আবেদন করতে পারবেন। 6 নম্বরে বলছে সবথেকে কঠিন শর্ত যে আপনার টোটাল কর্মজীবনে সর্বোচ্চ আপনি 3 বার বদলি হতে পারবেন, মানে বদলির জন্য আবেদন করতে পারবেন টোটাল 3 বার। ফলে 3 বার পূর্ণ হয়ে গেলে পরবর্তীতে জরুরি অবস্থা কিন্তু আপনি আপনার জন্য আর বদলির আবেদন করতে পারবেন না। তাই আবেদনটা কিন্তু খুব সাবধানে করতে হবে। নাম্বার 7, যদি একই প্রতিষ্ঠানে একই শূন্য পদের বিপরীতে একাধিক আবেদন জমা পড়ে তাহলে অগ্রাধিকার ভিত্তিতে এই আবেদন নিষ্পত্তি করা হবে। অগ্রাধিকার দেওয়া হবে কোন কোন বিষয়ের উপরে? নাম্বার 1, নারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। নাম্বার 2, যাদের কর্মস্থল অনেক দূরে অর্থাৎ তারা নিকটে আসতে চাচ্ছেন, ফলে কাদের নিকটে হবে সবথেকে বেশি তাদেরকে গুরুত্ব দেওয়া হবে। নাম্বার 3, যদি স্বামী বা স্ত্রীর কর্মস্থল হয় ওই আবেদনকৃত জায়গাতে তাহলে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এবং সর্বশেষ হচ্ছে যে জ্যেষ্ঠতা অর্থাৎ যাদের লেন্থ অফ সার্ভিস বা চাকরির বয়স বেশি হবে সবথেকে বেশি তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। নাম্বার 8-এ বলা হচ্ছে যে এই চাকরির জ্যেষ্ঠতা বা সিনিয়রিটি কীভাবে মেনটেন করা হবে এটার জন্য সর্বশেষ জারিকৃত যে জনবল কাঠামো বা এমপিও নীতিমালা আছে সেই নীতিমালার আলোকেই মূলত প্রায়োরিটি বা গুরুত্ব বিবেচনা করা হবে বা জ্যেষ্ঠতা নির্বাচন করা হবে। নাম্বার 9, যদি এমন হয় যে একই জেলার একই শিক্ষার প্রতিষ্ঠানে আবেদন করেছেন একাধিক ব্যক্তি এবং প্রত্যেকটা ব্যক্তি একই জেলা থেকে আবেদন করেছেন,
বা একই এলাকা থেকে আবেদন করেছেন, তখন কি হবে? যে এলাকা থেকে আবেদন করেছেন আর যেখানে আবেদন করেছেন এই দুই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দূরত্ব কতটুকু বা কার দূরত্ব সবথেকে বেশি, এটা বিবেচনা করা হবে। নাম্বার 10, একটি পদের জন্যে প্রতিযোগী আবেদনকারী বিভিন্ন উপজেলার হলে তাদের কর্মস্থল এবং সে যে জেলার কেন্দ্রের জন্য আবেদন করছেন বা কাঙ্ক্ষিত জেলার কেন্দ্রের দূরত্ব পরিমাপপূর্বক তাদের আবেদনপত্রটি নিষ্পত্তি করা হবে। এই যে দূরত্ব নির্ণয় করা হবে সেক্ষেত্রে কিভাবে নির্ণয় করবে? বাংলাদেশের জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক যে জারিকৃত আদেশ আছে বা নীতিমালা আছে, সেই নীতিমালার আলোকে কিন্তু এই দূরত্বটা পরিমাপ করা হবে। পরের পয়েন্টে বলা হচ্ছে যে আপনি যখন আবেদন করবেন, আপনার আবেদনপত্রটি যদি ভুল থাকে, অসম্পূর্ণ থাকে বা অসত্য তথ্য থাকে, তাহলে আপনাদের আবেদনপত্র কিন্তু বাতিল বলে গণ্য হবে। শুধু তাই না, এই আবেদনে যদি কোনো মিথ্যা তথ্য বা তথ্যের গড়মিল থাকে, তাহলে আবেদনকারীর বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে। তারপরের গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে, সেটা মাধ্যমিক বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হতে পারে, একই বছরে সর্বোচ্চ 2 জন বদলির জন্য আবেদন করতে পারবেন। এখন যদি একাধিক শিক্ষক আবেদন করতে চায়, তখন তার মধ্য থেকে নারী বা জ্যেষ্ঠতা এই দুটো বিচার করে বদলির জন্যে আবেদনকে অগ্রাধিকার দেওয়া হবে। আবার যদি এমন হয় যে একই সাবজেক্ট থেকে একই সময়ে 2 জন আবেদন করেছেন, তাহলে কিন্তু 2 জনকে দেওয়া হবে না, যে কোনো একজনকে বদলির সুযোগ দেওয়া হবে। অর্থাৎ এক বছরে এক সাবজেক্ট থেকে মাত্র একজন শিক্ষকই বদলি হতে পারবেন। এরপরের গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে একজন শিক্ষক যখন আবেদন করবেন, তখন আবেদন করার সময় তিনি কোন শিক্ষা প্রতিষ্ঠানে যেতে চান এ বিষয়ে সর্বোচ্চ 3টা শিক্ষা প্রতিষ্ঠানকে তিনি তালিকাভুক্ত করতে পারবেন বা চয়েস দিতে পারবেন। অর্থাৎ তিনি যখন আবেদন করবেন তখন তার গুরুত্বের ভিত্তিতে একই সাথে 3টা শিক্ষা প্রতিষ্ঠানকে অল্টারনেটিভ হিসাবে তিনি বাছাই করে উল্লেখ করতে পারবেন। তারপর পয়েন্টে বলা হচ্ছে যে আপনি বদলির যে আবেদন করবেন, এই আবেদনটাকে অধিকার বা দাবি হিসাবে উপস্থাপন করা যাবে না। মানে আমাকে বদলি দিতেই হবে, করাতেই হবে বা আমার বদলি দেওয়াই লাগবে, এরকম কোনো দাবি করা যাবে না বা এটাকে অধিকার হিসাবেও বিবেচনা করা যাবে না, এটা খেয়াল রাখতে হবে। আর যদি কোনো শিক্ষকের বদলির আবেদন অনুমোদন হয়, তখন তিনি যখন বদলি হয়ে নতুন শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন, যদি এই শিক্ষা প্রতিষ্ঠান অনেক দূরেও হয়, তারপরেও কিন্তু তিনি কোনো টিএডিএ পাবেন না। যদি একজন শিক্ষকের বদলির আবেদন অনুমোদন হয়, তাহলে তিনি নতুন শিক্ষা প্রতিষ্ঠানে যোগদানের জন্য 10 দিন সময় পাবেন এবং বদলির আদেশ জারি হবার পরে তিনি যে প্রতিষ্ঠানে কর্মরত আছেন, ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বা প্রিন্সিপাল অবশ্যই 10 দিনের মধ্যে তাকে অবমুক্ত করবেন, মানে তাকে ছেড়ে দিবেন, রিলিজ দিয়ে দিবেন। তারপরে রিলিজ দেবার 10 দিনের মধ্যে তাকে নতুন শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করতে হবে। এই যে 10 দিনে যদি গ্যাপ থাকে, তিনি রেস্ট কাটাতে চাইতে পারেন, তিনি ছুটি কাটাতে চাইতে পারেন, তাহলে এই ছুটি কাটালেও এই সময়টা তার কর্ম সময় হিসাবে বিবেচনা করা হবে। তবে খেয়াল রাখবেন যে কোনো শিক্ষকের যদি বেতন স্টপ থাকে, মানে হেল্ড আপ করা থাকে বেতন কোনো কারণে, কোনো অপরাধের কারণে, একই সাথে যদি কোনো শিক্ষক সাময়িকভাবে বরখাস্ত থাকেন বা কোনো শিক্ষকের নামে যদি কোনো ফৌজদারি মামলা থাকে এবং সেই মামলা চলমান থাকে, এখনও নিষ্পত্তি হয়নি, তাহলে কিন্তু তারা আবেদন করতে পারবেন না। একই সাথে তারা আবেদন করলেও আবেদনটি বাতিল বলে বিবেচিত হবে। ফলে আবেদন করার সময় বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আর এই বদলির সকল কার্যক্রম নিষ্পত্তি করবেন বা সমাধান করবেন, সম্পাদন করবেন হচ্ছে মাধ্যমিক বা উচ্চশিক্ষা অধিদপ্তর। তো ভিডিওটা যদি ভালো লাগে, কাজের মনে হয়, তাহলে আমাদের চ্যানেলকে লাইক করে ফলো করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন। নতুন কী ধরনের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টসে লিখতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।